আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব নিউটনিয়ান বলবিদ্যার ঘূর্ণায়ন গতি এবং কি জড়তার ভাব। চলো আমরা শুরু করি। খেয়াল করো, আমরা শুরুতে আলোচনা করব হচ্ছে ঘূর্ণায়ন গতি। ঘূর্ণন, এই ঘূর্ণায়ন গতির আরো কয়েকটা নাম আছে। তার নামটা হচ্ছে কৌণিক গতি বলা হয়, কৌণিক গতি, অথবা বলা হয় বৃত্তাকার গতি, বৃত্তাকার। তো এই হচ্ছে সবগুলাই হচ্ছে আমাদের কি ঘূর্ণায়ন গতি। তো সবগুলোর হচ্ছে নাম কিন্তু এক। তো এখন খেয়াল করো, এই বৃত্তাকার গতি বা ঘূর্ণায়ন গতি বা কি কৌণিক গতি কি সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ধরো তুমি এইখানে আছো, এখান থেকে এখানে গেলা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম। মানে তুমি একটা চার কোণ আকৃতি পথ অতিক্রম করে পূর্বের অবস্থা ফিরে আসছো। আরেকটা হচ্ছে তুমি ডিম্বাকৃতি মানে উপবৃত্তাকার শেপে এইখান থেকে যাত্রা শুরু করছিলা, ঘুরে আবার এখানে আসলা। আরেকটা হচ্ছে একদম বৃত্তাকার, তুমি এইখান থেকে যাত্রা শুরু করছিলা, তুমি একটা বৃত্তাকার পথ অতিক্রম করলা। তো খেয়াল করো, এই তিনটা ফিগারে বা তিনটা পথই কিন্তু হচ্ছে কি ঘূর্ণন, ঘুরছে। বাট এই পথটাকে আমরা কিন্তু বা এই গতিটাকে আমরা ঘূর্ণায়ন গতি বলতে পারবো না, এটাকেও আমরা কি ঘূর্ণায়ন গতি বলতে পারবো না, এটাকে আমরা ঘূর্ণায়ন গতি বলবো। তার মানে হচ্ছে ঘূর্ণায়ন গতির তোমার মেন মানে কথা হচ্ছে সেটা পথটা কি হইতে হবে, পথটা হইতে হবে বৃত্তাকার পথ, বৃত্তাকার পথ। এটা হলো শর্ত। মানে যেই ঘূর্ণায়ন গুলা কি হবে, যেই পথটা কি হবে বৃত্তাকার, তো সেগুলোকে আমরা কি বলবো বৃত্তাকার গতি বা হচ্ছে ঘূর্ণায়ন গতি বা কি কৌণিক গতি। তো এখন এটার ভিতরে অনেক টার্ম আছে, তো সেগুলো আমরা আলোচনা করব। দেখুন দু একটা উদাহরণ দিলে বোঝা যাবে সুন্দর করে। যেমন ধরো এক নম্বর উদাহরণ হচ্ছে চাকা, চাকার গতি, চাকার গতি। দুই হচ্ছে ফ্যানের পাখার গতি, ফ্যানের পাখার গতি। তিন হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবীর আহ্নিক গতি হচ্ছে পৃথিবী নিজ অক্ষে চারিদিকে যে ঘুরে, মানে একদিন একদিন মানে কি 24 ঘন্টা, মানে তার নিজ অক্ষের চারিদিকে ঘুরে, সেটাকে বলা হয় কি আহ্নিক গতি। আর এটা হচ্ছে সাধারণত পৃথিবীকে গোলকাকৃতি ধরে নেওয়া হয়, তাহলে পথটাও কিরকম হবে মানে বৃত্তাকার হবে। সো এটার কারণে আমরা কি বলতে পারবো যে পৃথিবীর আহ্নিক গতি হচ্ছে কি আমাদের বৃত্তাকার গতি বা কৌণিক গতি। চার হচ্ছে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটার গতি। তো এই সবগুলা গতি হচ্ছে, আরো অসংখ্য উদাহরণ আছে, আমি জাস্ট হচ্ছে কিছু অংশ বললাম। তো এগুলো হচ্ছে আমাদের কি বৃত্তাকার বা কি কৌণিক গতি। তো এখন এটাতে অনেক ভাবে আলোচনা করা যায়, কিন্তু আমরা এখন এই বৃত্তাকার গতি এবং হচ্ছে নরমাল যে গতিটা রৈখিক গতি সেটার সাথে কম্পেয়ার করে আলোচনা করব। তো শুরুতেই আমাদের প্রথম যেই রাশিটা সেটা হচ্ছে আমাদের সরণ, কি সরণ। তো আমরা রৈখিক গতিতে সরণকে প্রকাশ করি কি দ্বারা, এস অথবা ডি দ্বারা, বিভিন্ন দ্বারা প্রকাশ করা যায়। তো এই এস এর একক কি, একক হচ্ছে মিটার, মিটার। ওকে ফাইন। আচ্ছা, এইখানে আমাদের বৃত্তাকার গতিতে যে সরণটা সেটাকে স্পেসিফিক বলা হয় হচ্ছে কৌণিক সরণ, কৌণিক সরণ। তো কৌণিক সরণকে প্রকাশ করে কি দ্বারা, থিটা দ্বারা। তো থিটা দ্বারা, এবং তার হচ্ছে একক, তার একক হচ্ছে রেডিয়ান, কি রেডিয়ান। মানে যেহেতু হচ্ছে এই কৌণিক সরণটা মেইনলি হচ্ছে একটা কোণ বোঝায়, কি বোঝায় কোণ বোঝায়, তাহলে কোণের একক হচ্ছে আমাদের কি
রেডিয়ান। আশা করি বুঝতে পারছো। আর এই এস মানে হচ্ছে রৈখিক সরণ এবং কৌণিক সরণ, এদের ভিতরে সম্পর্কটা হচ্ছে আমাদের এস ইকুয়াল টু হচ্ছে আর থিটা। তোমরা হয়তো বা এরকম পড়ছো যে চাপের সূত্রটা, যেমন হচ্ছে এটা ধরো কেন্দ্র, আর এইটুকু চাপ হচ্ছে এস, আর এইটুকু হচ্ছে আমাদের থিটা, আর এইখানে ব্যাসার্ধ হচ্ছে আর। তো এই যে দেখো এই থিটাটা হচ্ছে কৌণিক সরণ, এই যে এই অংশটুকু, এই অংশটা মানে এইখানে ছিল, সে এইখানে আসছে, তাহলে এইটুকু তার সরণ হচ্ছে রৈখিক সরণ, মোট দূরত্ব। আর এই অংশটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর এইখান থেকে যে এইখানে গেছে তাহলে কতটুকু কোণ তৈরি করছে সেটা হচ্ছে তোমার কি কৌণিক সরণ। তা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে সরণ মানে রৈখিক সরণ এবং কৌণিক সরণের ভিতরে সম্পর্ক। আচ্ছা, তারপর আরেকটা টার্ম দেখি আমরা, সেটা হচ্ছে বেগ। তো বেগের ক্ষেত্রে আমরা বেগ তো হচ্ছে ভি অথবা ইউ দ্বারা প্রকাশ করে, আর এটা রৈখিক বেগের গুলো তোমরা জানো, তো এইগুলো আমি বিস্তারিত বলতেছি না। আর এইখানে হচ্ছে বেগের একক কি মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। আর এইখানে হচ্ছে বেগকে বলা হয় কৌণিক বেগ। কি বলা হয়? কৌণিক বেগ। তো কৌণিক বেগকে প্রকাশ করা হচ্ছে স্পেশালি হচ্ছে কি ওমেগা দ্বারা। তো ওমেগা তাহলে একক কি দাঁড়াবে? একক দাঁড়াবে হচ্ছে রেডিয়ান, মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে রেডিয়ান পার সেকেন্ড। আশা করি বিষয়টা বুঝতে পারছো, মানে এটার সাথে মিলাই নিলাম আর কি। এখন দেখো আমরা এইখানে পড়ছি যে এস ইকুয়াল টু কত, ভিটি, এরকম পড়ছি। তো এইখানে আমরা লিখতে পারবো এস, এস এর পরিবর্তে কি থিটা, তো থিটা ইকুয়াল টু হচ্ছে কি ওমেগা টি। তো এইভাবে তো মনে রাখতে পারো। আরেকটা হচ্ছে আমরা এরকম পড়ছি যে ভি ইকুয়াল টু হচ্ছে ডি এস বাই কত, ডিটি। তাহলে তুমি এইখানে আরেকটা বলতে পারো, সেটা কি ওমেগা ইকুয়াল টু হচ্ছে ডি থিটা বাই হচ্ছে ডিটি। মানে এই দুটা কাছাকাছি লেখার কারণ হচ্ছে যাতে তোমার মনে থাকে, কারণ এটা তো তুমি ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো, কিন্তু এইটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ইন্টারমিডিয়েটে, মানে এই টার্মটাকে বোঝার জন্য আমরা এই পাশে এবং এই পাশে সম্পর্কগুলো হচ্ছে লিখতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এইখানে হচ্ছে আমাদের রৈখিক গতিতে হচ্ছে বেগ এবং সরণের সূত্রটা একসাথে, এইখানে এটার সূত্র এখানে। আচ্ছা, এখন খেয়াল করো এইখানে এই ওমেগা এবং হচ্ছে ভি এর সম্পর্ক কি। তো ওমেগা ইকুয়াল টু হচ্ছে, তো ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওমেগা ক্রস হচ্ছে, তো এইটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। তো তোমার যদি হচ্ছে ওমেগা তো একটা ভেক্টর রাশি এবং আরও কি একটা ভেক্টর রাশি, যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তাহলে তুমি যদি ক্রস করো তাহলে তুমি কি পাইবা? রৈখিক বেগ পাইবা। আশা করি বুঝতে পারছো। আর তুমি যদি শুধু মান নাও তাহলে ভি ইকুয়াল টু কত, ওমেগা, এটা মাথায় শুধু যদি মান নিয়ে করো। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের কি কৌণিক বেগ। এখন হচ্ছে আমরা যদি আরেকটা টার্ম নেই, সেটা হচ্ছে কি ত্বরণ। ত্বরণ হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তো ত্বরণের একক হচ্ছে কত, মিটার পার সেকেন্ড স্কয়ার। এইখানে ত্বরণকে স্পেশালি বলা হয় হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ যাকে প্রকাশ করে কি দ্বারা? আলফা দ্বারা। এটার একক হচ্ছে ওই মিটার পার সেকেন্ডের মতো রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, মানে এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে কি হবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এ এবং হচ্ছে আলফার মধ্যে সম্পর্ক। তো এই সম্পর্কটা যদি আমরা ভেক্টর ফর্ম দিয়ে লিখি তাহলে এরকম ভাবে লিখতে হবে যে এ ভেক্টর ফর্ম ইকুয়াল টু হচ্ছে আলফা ক্রস হচ্ছে আর মাইনাস আর ওমেগা স্কয়ার, মানে এখানে ওমেগা টার্মটা থেকে যায়। তো আর আমরা যদি হচ্ছে মান নেই, শুধু মান নেই, তাহলে এ ইকুয়াল টু কত হবে, আলফা আর। তো এইটাই বেশিরভাগ আসে, তোমরা এটা মনে রাখবা। আরেকটা জিনিস এখানে আমরা মাথায় রাখতে পারি, এ কে আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে এ ইকুয়াল টু কত, ডিভি বাই ডিটি। তো এইটা মনে রাখতে পারো, মানে হচ্ছে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। আর এখানে হচ্ছে আমাদের কি আলফা ইকুয়াল টু হচ্ছে ডি ওমেগা ডিভাইডেড হচ্ছে কত, ডিটি। তো এইটা মাথায় হচ্ছে আমরা দেখবো গতির সূত্রগুলা। গতির সূত্র, তো গতির সূত্র তো হচ্ছে আমরা চারটা পড়ছি, যেমন ধরো হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, তারপর হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু কত, টি। তারপর হচ্ছে আমাদের কি ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো এগুলারও হচ্ছে কৌণিক ভার্সনটা আছে, তো এটা খেয়াল করো। তো আমরা ভির পরিবর্তে কি দিব, ওমেগা। আচ্ছা, আর ইউ এর পরিবর্তে আমরা দিব হচ্ছে কি ওমেগা নট।
মানে হচ্ছে এখানে তো দুইটাতেই হচ্ছে আমরা ওমেগা ইউজ করতেছি, তো শেষ ব্যক্তি হচ্ছে কি ওমেগা এবং আদি ব্যক্তি কি ওমেগা নট। তো প্লাস এ মানে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে কি আলফা ইনটু কত টি, টির ক্ষেত্রে কোনো ঝামেলা নাই আর কি। আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে এস, এস কি সরণ, তো সরণের ক্ষেত্রে আমরা কি নিব, কৌণিক সরণ হচ্ছে কি থিটা, তারপর হচ্ছে ইউ, ইউ হচ্ছে কি ওমেগা নট, তারপর হচ্ছে আমাদের কি হাফ প্লাস হাফ আলফা টি স্কয়ার, এ হচ্ছে কি আলফা, তারপরে এখানে হচ্ছে থিটা, থিটা ইকুয়াল টু হচ্ছে কি ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড হচ্ছে 2 ইনটু কত টি, মানে এটার মতো করে লিখতেছি। তারপরে এখানে কত ভি স্কয়ার, তার মানে হচ্ছে ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ওমেগা নট স্কয়ার প্লাস হচ্ছে 2 এ মানে আলফা থিটা। তো এই চারটাই সম্পর্ক কিন্তু হচ্ছে আমাদের লাগবে, তো এইগুলা সৃজনশীল করার সময় অবশ্যই লাগবে। তো আশা করি বুঝতে পারছো যে তোমরা এই ফরম্যাটটা দিয়ে এটা মনে রাখবে, তাহলে তোমাদের জন্য এটা আর আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নেই। তো এখন খেয়াল করো, আমরা এখন আলোচনা করব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, সেটা হচ্ছে ভর। খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের টার্ম কি ভর। তো ভর, এখানে তো ভরকে প্রকাশ করে কি দ্বারা, এম দ্বারা, তো ভরের একক হচ্ছে কত কেজি, এটা আমরা সকলেই জানি, রৈখিক বেগের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। কিন্তু এইখানে এটাকে বলা হয় হচ্ছে কৌণিক ভর, তুমি এই শব্দটা আবার কোনো জায়গায় পাবা না, কৌণিক ভর, এটাকে কৌণিক ভরকেই বলা হইতেছে আলটিমেটলি জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামককে প্রকাশ করে কি দ্বারা, আই দ্বারা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। মানে আমাদের এইখানে রৈখিক ভরের ক্ষেত্রে তো এম ভর, কিন্তু কৌণিক গতির ক্ষেত্রে আমাদের একটা ভর কাজ করে, সেই ভরটাকেই মেইনলি কি বলা হয়, জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামক হচ্ছে আই, আর এটার একক, এটার এককটা আমরা এখানে সম্পর্কটা দেখি। যেমন ধরো হচ্ছে এর আগে যে হচ্ছে আমরা ভি ওমেগার সম্পর্ক দেখছি, সেখানে কি আসছিল, আর আসছিল। তো এইখানে হচ্ছে আমাদের আই এর ফর্মুলাটা দ্বারাই হচ্ছে এরকম যে আই ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। তার মানে হচ্ছে এখানে আমাদের জড়তার ভ্রামকটা হচ্ছে ভর এবং একটা দূরত্ব আছে লম্ব দূরত্ব, লম্ব দূরত্বের বর্গের সমষ্টি আর কি। তো এইখানে হচ্ছে আমাদের 1 থেকে শুরু করে n পর্যন্ত যতগুলা পার্টিকেল হবে ততগুলা। যেমন হচ্ছে আমি একটু এখানে বুঝাই বলি, যেমন এই ঘটনাটা, যেমন ধরো এইখানে তোমার একটা বিশাল বড় একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে ক্যাপিটাল। এখন আপনি যদি ছোট ছোট বস্তু নেন, এখানে অসংখ্য নিলেন, অসংখ্যটা বস্তু নিলেন, মানে বস্তু বলতে অসংখ্য কণা নিলেন, তো এটা হচ্ছে তোমার অক্ষ, কারণ এখানে তুমি কি হিসাব করতেছো, ঘূর্ণয়ন গতি, তো ঘোরার সময় যে তোমার বল ভরটা কাজ করে সেটা, তো অবশ্যই একটা অক্ষ লাগবে। তো সেই অক্ষ থেকে যেমন ধরো এই কণার ভর হচ্ছে m1, m1 এবং দূরত্ব হচ্ছে কি r1, এবং এইটার দূরত্ব হচ্ছে তোমার r2 এবং এটার ভর হচ্ছে কত m2, আবার এটার দূরত্ব হচ্ছে কত r3 এবং এটার ভর হচ্ছে কত m3। এরকম ভাবে অসংখ্য কণার ভর হচ্ছে তোমার কি এই এম আই, মানে m1 m2 mn পর্যন্ত, আর তোমার দূরত্বগুলো হচ্ছে ওই কণা থেকে অক্ষের যে লম্ব দূরত্ব তার বর্গের গুণফল, তারপরে সবগুলো টার্ম যোগ করলে আমরা কি পাবো, জড়তার ভ্রামক পাবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এইখান থেকে আমরা যদি জড়তার ভ্রামকের একক লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, ভরের একক হচ্ছে কেজি, আর দূরত্বের স্কয়ার মানে কি মিটার স্কয়ার, তার মানে হচ্ছে এটা তার একক কেজি মিটার স্কয়ার, এটা হলো আমাদের কি জড়তার ভ্রামকের একক। আচ্ছা তাহলে এখন আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে বল। বলটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা খেয়াল করো, বল, তো বলকে আমরা সাধারণত প্রকাশ করি কি দ্বারা, এফ দ্বারা। তো এফ এর একক হচ্ছে কি নিউটন, আর এফ এর যে সূত্র আছে এফ ইকুয়াল টু কত এম এ। আর এইখানে বলকে বলা হয়েছে কৌণিক বল, কিন্তু কৌণিক বলের স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে যে বলের মতো, কৌণিক ভরের নাম কি জড়তার ভ্রামক। তো এখানে কৌণিক বলের নাম হচ্ছে কি টর্ক।
আশা করি বুঝতে পারছো। টর্ককে প্রকাশ করে কি দ্বারা? টাও দ্বারা, টাও। তো টাও ইকুয়াল টু কি দাঁড়াবে? দেখো এখানে এফ ইকুয়াল টু কত? এম এ। তাহলে এম হচ্ছে কৌণিক বল, কৌণিক, এম হচ্ছে কি? ভর। তাই এইখানে ভর হচ্ছে কি আমাদের আই, আর এখানে এ হচ্ছে ত্বরণ, তো কৌণিক ত্বরণ হচ্ছে কি? আলফা। তার মানে হচ্ছে টাও ইকুয়াল টু হচ্ছে আই আলফা। তো এইভাবে তোমরা এটা দিয়ে এটা মনে রাখবা। এখন সম্পর্ক হচ্ছে এই টাও এবং এফ এর সম্পর্ক। তো টাও এবং এফ এর সম্পর্ক হচ্ছে টাও ইকুয়াল টু হচ্ছে আর ক্রস কত? এফ। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের কি? কৌণিক বল এবং কি রৈখিক বল, মানে টর্ক এবং হচ্ছে বলের সম্পর্ক। আশা করি ক্লিয়ার। তো এখন দেখবো হচ্ছে আমরা ভরবেগ। খেয়াল করো, ভরবেগ। তো ভরবেগের ক্ষেত্রে আমরা তো জানি ভরবেগকে প্রকাশ করে কি দ্বারা? পি দ্বারা। তো পি এর একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তো পি এর ফর্মুলা যেটা আমরা জানি সেটা হচ্ছে এমভি। তাহলে এইখানে হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ আসবে, যেহেতু কৌণিক গতি, কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগকে প্রকাশ করে কি দ্বারা? এল দ্বারা। তো এখানে খেয়াল করো, আমাদের পি ইকুয়াল টু হচ্ছে এমভি। এম এর পরিবর্তে আমরা কি দিব? আই। ভি এর পরিবর্তে কি দিব? ওমেগা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, এখানে সম্পর্কটা হচ্ছে এল ইকুয়াল টু হচ্ছে আর ক্রস কত? পি। আচ্ছা, আমরা আরেকটা টার্ম দেখি, সেটা হচ্ছে আমাদের শক্তি। শক্তি। তো এখানে গতি শক্তি আমরা স্পেসিফিক করলাম কি? গতি শক্তি। তো এখানে গতি শক্তি হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে তোমার কি দাঁড়াবে? এখানে হচ্ছে কৌণিক গতিশক্তি বা হচ্ছে গতিশক্তি। এখানে গতিশক্তি, এখানে কিন্তু কৌণিকের ক্ষেত্রে গতিশক্তি বলা হয়, স্পেশালি কৌণিক গতিশক্তি বলা হয় না। তো গতিশক্তি আমরা এখানে ই দ্বারা প্রকাশ করবো, সেটা হচ্ছে হাফ এম। এম এর পরিবর্তে আমাদের কি দাঁড়াবে? আই। আর ভি এর পরিবর্তে কি দাঁড়াবে? ওমেগা স্কোয়ার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটার কোনো সম্পর্ক নাই। তো এই ছিল হচ্ছে আমাদের কৌণিক গতি। এই যে এই টার্মটা, এই কলামটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। মানে আমাদের বৃত্তাকার গতিতে এই টার্মগুলো আছে এবং সম্পর্কগুলো তোমার মাথায় রাখতে হবে। নিউটনের সূত্র। তো আমরা হচ্ছে ছোটবেলা থেকেই হচ্ছে নিউটনের যে 1 নম্বর সূত্র, সেটা হচ্ছে জড়তার, যে তুমি যদি কোনো বল প্রয়োগ না করো, বল প্রয়োগ না করা মানে কি? এফ এর মান কত? 0। তো সকল বস্তু কি থাকবে? স্থির থাকবে, বা গতিশীল বস্তু কি গতিশীল ভাবে চলতে থাকবে, সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে 1 নম্বর। তো 2 নম্বর হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় ফর্মুলা। আর দ্বিতীয় ফর্মুলা হচ্ছে ম্যাথমেটিক্যাল ভার্সন হচ্ছে কি আমাদের এফ ইকুয়াল টু কত? এম এ। আর তৃতীয় ফর্মুলা হচ্ছে আমাদের, এগুলো তোমরা জানো, তারপরে হচ্ছে আমি এটার সাথে এটার সম্পর্ক দেখাবো বলে আমি লিখে নিতেছি, যে আমাদের প্রত্যেকটা ক্রিয়ারই কি একটা বিপরীত প্রতিক্রিয়া আছে এবং কি বিপরীত মুখী। তো এখানে আমরা ভেক্টর ফর্মও দিতে পারি। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের এই 3টা ফর্মুলার বৃত্তাকার গতি বা হচ্ছে কি কৌণিক গতির ফরম্যাটটা হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে এফ। এফ হচ্ছে এফ এর পরিবর্তে আমরা কি নিব? টাও, মানে টর্ক। টর্কের মান যদি 0 হয়, টর্কের মান যদি কি হয়? 0 হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে তোমার একটা ঘূর্ণনশীল একটা বস্তু সমদ্রুতিতে সমকৌণিক বেগে কি করতে থাকবে? ঘুরতে থাকবে। আচ্ছা, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের কি এখানে রৈখিক ভরবেগের কি পরিবর্তনের হার। তাহলে এখানে কি হবে? কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের কি সমানুপাতিক, মানে এই হারে যদি আমরা লিখি। আবার এখানে তার ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে কি, এটা আমরা আগেই দেখছি যে এটা, সেটা কি হবে? আই আলফা। আই হচ্ছে কি আমাদের এম, এবং এ হচ্ছে কি আলফা। আশা করি বিষয়টা বুঝতে পারো। 3 নম্বর হচ্ছে কি আমাদের টাও 1 ইকুয়াল টু কি হবে? টাও 2। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে হচ্ছে এই নিউটনের যে সূত্রগুলো আছে সেগুলো যদি আমরা কৌণিক ফর্মে লিখি, তাহলে আমাদের এইভাবে লিখতে হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। জড়তার ভ্রামকের যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা কোথা থেকে আসছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা খেয়াল করি। তো জড়তার ভ্রামক, এটা হচ্ছে বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতির ক্ষেত্রে আসবে। তো ধরো হচ্ছে এই হচ্ছে আমাদের একটা বস্তু,
আর এটা হচ্ছে আমাদের একটা কি অক্ষরেখা, এটা হচ্ছে আমাদের কি অক্ষ। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের একটা বস্তু। এই বস্তুটাকে হচ্ছে আমরা কয়েকটা পার্টে, কয়েকটা কণায় ভাগ করতে পারি। এখানে অসংখ্য কণা থাকবে, তার ভিতরে ধরো হচ্ছে আমি n সংখ্যক কণা নিতে পারি। আচ্ছা, ধরো এই হচ্ছে আমার একটা কণা, তাহলে এটার ভর হচ্ছে m1 এবং এইটার অক্ষ থেকে যে দূরত্বটা সেটা কি r1। এখন ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের কি m2, তো এইটার যে দূরত্বটা লম্ব দূরত্ব সেটা হচ্ছে কত r2। আর এটা হচ্ছে ধরো m3, তাহলে এটার দূরত্ব হচ্ছে কি r3। ধরো এটা হচ্ছে আমাদের কি m4, তাহলে এটার দূরত্ব কি r4। এরকম ভাবে এইখানে এই বস্তুতে যতগুলা মানে পার্টিকেল বা কণা আছে প্রত্যেকটার ভর এবং কি প্রত্যেকটার এরকম কি পাবো আমরা লম্ব দূরত্ব পাবো। তো এইটার যে সংজ্ঞাতে কি বলা হয় যে তুমি সবগুলা কণার ভর নিবা, যেমন m1 এবং ভর এবং ওই ভরের যে লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্বের কি বর্গ। তো এরকম ভাবে তুমি সবগুলা নিবা, m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস হচ্ছে m4 r4 স্কয়ার, এইভাবে ডট ডট করে কোন পর্যন্ত যাবে n পর্যন্ত। ধরো আমাদের এখানে n সংখ্যক কি আছে কণা আছে, তাহলে হচ্ছে আমাদের কি হবে mn আর n স্কয়ার। আশা করি বুঝতে পারছো। আর এই সবগুলোর যোগফলই হচ্ছে আমাদের কি হবে জড়তার ভ্রামক I, মানে এটা হচ্ছে আমাদের কি জড়তার ভ্রামক। তো এইটাকে এত বড় সড়ো করে না লিখে আমরা সামেশন দিয়ে লিখতে পারি। তো যখন হচ্ছে আমরা সামেশন দিয়ে লিখবো তখন হচ্ছে যে mi আর হচ্ছে আর আই স্কয়ার, আর আইটা শুরু হবে 1 থেকে এবং কোন পর্যন্ত n পর্যন্ত। তো এইটা হচ্ছে আমাদের কি মেইনলি জড়তার ভ্রামকের ফর্মুলা। তো এটা দিয়ে হচ্ছে কিন্তু আমরা মোটামুটি সকল বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক বের করতে পারবো। চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তো এইটা হচ্ছে কিন্তু এক টাইপের দূরত্ব, এটা অনেকে ভয় পায় যে এই টাইপ এটা আবার কি, এবং এটাকে প্রকাশ করা হচ্ছে ক্যাপিটাল কে দ্বারা। আমি আপাতত এইটুকু লিখলাম, এখন বুঝাই বলতেছি। যেমন ধরো চক্রবর্তীর ব্যাসার্ধ, ওকে। এখন খেয়াল কর, ধরো একটু আগে হচ্ছে যে আমরা এই বস্তুটার জড়তার ভ্রামক নির্ণয় করছিলাম। ধরো এই বস্তুটার জড়তার ভ্রামক পাইছিলাম কত I। এখন কথা হলো এই বস্তুটার একটা কি আছে, একটা ভর আছে, মোট ভর। এটা হচ্ছে মোট ভর। মোট ভর হচ্ছে সামেশন অফ mi, আইটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, মানে সকল কণার এখানে যতগুলা কণা আছে এই সবগুলা কণার তুমি যদি হচ্ছে যোগ করো তাহলে কি তুমি মোট ভরটা পাবা। তো মোট ভরটা হচ্ছে আমাদের কত সামেশন অফ mi, সেটা হচ্ছে আমাদের কি মোট ভর। মোট ভরটাকে আমি প্রকাশ করছি কি দ্বারা m দ্বারা। এখন কথা হচ্ছে এই বস্তুটার একটা জড়তার ভ্রামক আমরা জানি, ধরো জানি। এখন এই বস্তুটার এমন একটা জায়গা আমরা বের করলাম, এমন একটা জায়গা বের করলাম, সেইখান থেকে একটা দূরত্ব নিলাম, সেই দূরত্বটাকে ধরলাম কি কে, সেই দূরত্বটাকে কি ধরলাম কে ধরলাম। তাহলে তুমি যদি এই দূরত্ব এবং হচ্ছে কি এই ভরের সাথে দূরত্বের বর্গের সমষ্টি করো, তাহলে যদি এটা জড়তার ভ্রামকের কি হয় সমান হয়, আমরা এমন একটা মেজারমেন্ট করলাম যে এটা কি হবে এই আমাদের যে পূর্বের এর যদি জড়তার ভ্রামক বের করি কোন ফর্মুলার মাধ্যমে, এই যে ফর্মুলা সামেশন অফ mi ri স্কয়ার, i হচ্ছে 1 থেকে n পর্যন্ত। তো এইভাবে ধরো আমরা একটা জড়তার ভ্রামক পাইছি, তো সেই জড়তার ভ্রামকের যদি সমান হয়, যদি এইখানকার কি এই দূরত্বের বর্গ এবং কি তার মোট ভরটা নিয়ে আমরা যদি হিসাব নিকাশ করে সেই জড়তার ভ্রামকের সমান পাই, তাহলে এই দূরত্বটাকে বলা হবে কি চক্রবর্তীর ব্যাসার্ধ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। মানে এমন একটা ব্যাসার্ধ যেটার বর্গ এবং ওই মোট ভর দ্বারা গুণ করলে আমরা যদি ওই বস্তুটার ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাই, তাহলে সেটাকে বলা হবে আমাদের কি চক্রবর্তীর ব্যাসার্ধ। সেই দূরত্বটাকে বলা হবে কি চক্রবর্তীর ব্যাসার্ধ। আমাদের এই জড়তার ভ্রামক দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে বস্তুর আকৃতি এবং অবস্থান। বস্তুর আকৃতি ও কি অক্ষের অবস্থান, অক্ষের অবস্থান, এই দুইটা জিনিসের উপরে আমাদের জড়তার ভ্রামক ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে সরু দণ্ড।
সরু দণ্ড। তো সরু দণ্ডের ক্ষেত্রে খেয়াল করো দুইটা কন্ডিশন। একটা হচ্ছে আমরা দুইটা কন্ডিশন একবার আঁকাই নেই, ধরো দুইটা সরু দণ্ড নিলাম। তো সরু দণ্ডের একদম মধ্যবিন্দুতে অবিলম্ব বরাবর মানে একদম খাড়া, মানে ধরো এটা হচ্ছে তোমার সরু দণ্ড, একদম এই বরাবর যদি হচ্ছে আমরা একদম মাঝ বরাবর যদি নেই, তাহলে হচ্ছে তোমার অক্ষটা এখানে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের জড়তার ভ্রামক দাঁড়াবে এই পুরাটা দৈর্ঘ্য, আমাদের এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কত এল, তাহলে হচ্ছে দাঁড়াবে হচ্ছে এম এল স্কোয়ার বাই কত 12, এবং হচ্ছে এই দণ্ডের ভর কত, ভর হচ্ছে এম। তাহলে এই দুটো হচ্ছে আমাদের জানা থাকতে হবে জড়তার ভ্রামক বের করতে হলে। আর যদি আমরা এক প্রান্ত বরাবর নিই, অক্ষটা কোথায় এই বরাবর, তাহলে হচ্ছে আমাদের জড়তার ভ্রামক হবে কত এম এল স্কোয়ার বাই কত 3। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এইখান থেকে হচ্ছে আমরা চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। খেয়াল করো আমরা জানি যে হচ্ছে চক্রবর্তী ব্যাসার্ধ মানে কি আই ইকুয়াল টু হচ্ছে কত এম কে স্কোয়ার। তো এইখান থেকে হচ্ছে আমরা লিখতে পারবো এম এল স্কোয়ার বাই কত 12। তো এখান থেকে এম এম বাদ, তাহলে এইখান থেকে তুমি হচ্ছে কে এর মান যদি বের করো তাহলে এল বাই কত রুট 12। তো এইটা হচ্ছে তুমি মনে রাখবা বা ম্যাথমেটিক্যালি হচ্ছে করতে পারবা। তো অনুরূপ ভাবে হচ্ছে আমরা এইখানে যদি হচ্ছে কে এর মানটা বের করি তাহলে দাঁড়াবে হচ্ছে এল বাই কত রুট 3। এই ছিল হচ্ছে আমাদের কি সরু দণ্ডের ক্ষেত্রে চক্রবর্তীর ব্যাসার্ধ, মানে সরি চক্রবর্তীর ব্যাসার্ধ এবং কি জড়তার ভ্রামক। মানে তোমার এরকম একটা দণ্ড দেওয়া থাকবে, সেই দণ্ডের কি দেওয়া থাকবে দৈর্ঘ্য এবং কি ভর দেওয়া থাকলে যদি সেন্টার বরাবর নাও তাহলে হচ্ছে আমাদের কি আই ইকুয়াল টু হচ্ছে এম এল স্কোয়ার বাই 12, আর হচ্ছে যদি এক প্রান্ত বরাবর নাও আই ইকুয়াল টু হচ্ছে এম এল স্কোয়ার বাই কত 3। তো আর এখানে হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ এল বাই হচ্ছে রুট 3, আর এখানে হচ্ছে এল বাই হচ্ছে রুট 12। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এখন খেয়াল করো আমরা আলোচনা করবো 2 নম্বর। বিন্দু বস্তু। 2 নম্বর কি বিন্দু বস্তু। আচ্ছা বিন্দু বস্তু বলতে হচ্ছে এমন একটা বস্তু যার কোনো ধরো হচ্ছে কি নাই, মানে ব্যাসার্ধ নাই। তো এই বিন্দু বস্তু, এটার ভর হচ্ছে স্মল এম। আর এই বিন্দু বস্তুর নাই, তো এটা থেকে আর দূরত্বে একটা কি আছে অক্ষ আছে আর দূরত্ব। তো আমরা যদি এই বস্তুটাকে ঘুরাই তাহলে তার হচ্ছে জড়তার ভ্রামক তৈরি হবে। সেই জড়তার ভ্রামক হবে আমাদের আই ইকুয়াল টু হচ্ছে এম আর স্কোয়ার। আর এখানে এমটা হচ্ছে কি বস্তুটার ভর, এবং হচ্ছে আর হচ্ছে কি আমাদের বস্তুটা থেকে অক্ষের দূরত্ব। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো, এটা মাথায় রাখবে। তিন হচ্ছে রিং। এখন এই রিংকে আমরা হচ্ছে চাকা হিসেবে চিন্তা করতে পারি, চাকা। আর তোমরা যদি সহজ উদাহরণ চাও তাহলে সেটা কি চুড়ি। তো এই রিং এর জন্য হচ্ছে তোমার জড়তার ভ্রামক বিভিন্ন রকম হয়। রিং এর জন্য কিরকম হয় বিভিন্ন রকম হয়। তো এখন খেয়াল করো আমরা যদি হচ্ছে এরকম একটা রিং নেই, রিং হচ্ছে সাধারণত গোল হবে, আর এটা হচ্ছে আমাদের একটা রিং। তো এই রিং এর হচ্ছে ভর, ভর হচ্ছে কি ক্যাপিটাল এম, আর রিং এর ব্যাসার্ধ আর হচ্ছে কি আমাদের রিং এর ব্যাসার্ধ ব্যাসার্ধ। এখন খেয়াল করো এই রিং এর সেন্টার বরাবর যদি হচ্ছে আমাদের কি একটা অক্ষ থাকে, মানে এটার সাপেক্ষে সে কি ঘুরবে, চাকা চাকা কিরকম ভাবে ঘুরে এরকম ভাবে ঘুরে সেন্টারের সাপেক্ষে। তো সেই ক্ষেত্রে তোমার জড়তার ভ্রামক হবে কি এম আর স্কোয়ার। বিষয়টা বুঝতে পারছো? এখানে এমটা হচ্ছে কি রিং এর ভর, আরটা হচ্ছে কি রিং এর ব্যাসার্ধ। এখন আমরা বিন্দু বস্তুর মতো ধরিও না, বিন্দু বস্তুর ক্ষেত্রে কিন্তু আলাদা ছিল। আর এটার ক্ষেত্রে এটা হলো আমরা দুই রকম, এটা হচ্ছে একটা হলো ব্যাস বরাবর, একটা হচ্ছে সেন্টার বরাবর। যদি ব্যাস বরাবর যায় মানে একটা রিং এর ব্যাস বরাবর যদি আমরা অক্ষ নেই তাহলে হচ্ছে আমাদের জড়তার ভ্রামক দাঁড়াবে হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে এম আর স্কোয়ার বাই কত 2। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এগুলা থেকে কিন্তু আমরা চক্রবর্তীর ব্যাসার্ধ বের করতে পারবো। যেমন এটা হচ্ছে এম আর স্কোয়ার বাই এম আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম কে স্কোয়ার। তো সেখান থেকে তুমি বের করতে পারবা, এখান থেকে তুমি বের করতে পারবা। তো এটা হচ্ছে তুমি ম্যাথমেটিক্যালি বের করে নিবে, অথবা তুমি হচ্ছে মনে রাখতে পারো।
তো এই ছিল হচ্ছে আমাদের কি রিং বা চাকা বা কি চুরির ক্ষেত্রে। চার হচ্ছে আমাদের বৃত্তাকার চাকতি। বৃত্তাকার চাকতি, বৃত্তাকার চাকতি। আর চাকতির যদি উদাহরণ বলি, চাকতিও তো সাধারণত গোল হয়, তাহলে রিং এবং হচ্ছে চাকতির ভিতরে ডিফারেন্স কি? তো রিং হচ্ছে তোমার হচ্ছে চুরির মতো, মাঝখানে ফাঁকা থাকবে, আর হচ্ছে চাকতি হচ্ছে পয়সার মতো, সার্কেল, মাঝখানে কি থাকবে, বড় থাকবে। তো সেই জন্য এখানে আমি লিখে দিলাম হচ্ছে পয়সা। তো তোমার পয়সা দিয়ে সাধারণত হচ্ছে ম্যাথ আসে না, এখানে হচ্ছে ওই যে আমরা ফ্লাই হুইল আছে না, ফ্লাই হুইল, ওই যে ধরো এক্সপেরিমেন্ট করার সময় অনেকে দেখছো যে ফ্লাই হুইল জিনিসটা কি। তো সেই ফ্লাই হুইল হচ্ছে আমাদের ওই এক্সপেরিমেন্ট করার সময় লাগে, ফ্লাই হুইল, ফ্লাই হুইল। আচ্ছা, তো ফ্লাই হুইল আমরা এখানে আঁকাইতে পারবো না, বাট আমরা এরকম ভাবে চাকতি আঁকানোর জন্য ধরো হচ্ছে আমরা রিং নিলাম, রিং নিয়ে এরকম হচ্ছে ভরাট করে দিলাম, এরকম আরেকটা রিং নিলাম এবং ভরাট করে দিলাম, এগুলো হচ্ছে আমাদের চাকতি, এটা হচ্ছে আমাদের আরেকটা চাকতি। তো চাকতির ক্ষেত্রে হচ্ছে তিন রকম, মানে দেখো বস্তু কিন্তু একই, বাট হচ্ছে এখানে আকৃতি একই, বাট অক্ষের অবস্থান। তো প্রথমে নেব হচ্ছে আমরা কি সেন্টার বরাবর, একদম সেন্টার বরাবর। সেন্টার বরাবর নিলে তোমার হচ্ছে জড়তার বামক দাঁড়াবে হচ্ছে এম আর স্কোয়ার বাই টু, এম আর স্কোয়ার বাই টু। মানে এখানে এম হচ্ছে আমাদের কি ভর, ওই সিমিলার চাকতির ভর, আর আর হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ। চাকতির ভর এবং কি ব্যাসার্ধ জানা থাকে আমি বের করতে পারবো, যদি সেন্টার বরাবর যায় তাহলে কি এম আর স্কোয়ার বাই টু। আর যদি হচ্ছে ধরো তোমার ব্যাস বরাবর যায়, ব্যাস বরাবর হয় না, ধরো ধরে নাও এটা সেন্টার, আচ্ছা যাই হোক, তো ব্যাস বরাবর যদি যায় তাহলে হচ্ছে আমাদের আই ইকুয়াল টু কি দাঁড়াবে, এম আর স্কোয়ার বাই কত, ফোর। তো এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক দাঁড়াবে। আর যদি হচ্ছে ব্যাস এবং হচ্ছে ধরো কি সেন্টার দিয়ে যায়, এক পাশ দিয়ে গেছে, এক পাশ স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর যদি যায় তাহলে হচ্ছে আমাদের আই ইকুয়াল টু হচ্ছে 3/2 এম। তো এই ছিল হচ্ছে আমাদের কি চাকতির ক্ষেত্রে। তো চাকতির ক্ষেত্রে কিন্তু তোমাকে এই যে বিভিন্ন অক্ষের পজিশন অনুসারে কিন্তু কি জড়তার ভ্রামক কি হয়, ভিন্ন ভিন্ন হয়। তো এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে যে কোন অক্ষ বরাবর আছে, কোথায় অক্ষটা আছে, কিভাবে আছে, এটা মাথায় রাখতে হবে। তো এই যে এই ছিল হচ্ছে আমাদের কি চাকতির ক্ষেত্রে। তো এখন হচ্ছে আমরা 5 নম্বর দেখবো হচ্ছে, এখন দেখবো হচ্ছে আমরা 5 নম্বর। তো 5 নম্বর হচ্ছে আমাদের গোলক, গোলক। তো গোলকের ক্ষেত্রে আবার একটা ঝামেলা আছে, যেমন ধরো গোলক হচ্ছে, তো তোমরা বুঝতে পারতেছো ফুটবল বা ক্রিকেট বল বা হচ্ছে মার্বেল অথবা হচ্ছে লোহার বল। এখন কথা হলো এইখানে কিন্তু একটা ঝামেলা আছে, যেমন ধরো এই গোলকের ক্ষেত্রে একটা হচ্ছে ফাঁপা, ফাঁপা গোলক, ফাঁপা গোলক, আরেকটা হচ্ছে তোমার নিরেট গোলক, নিরেট গোলক। তো দুই ক্ষেত্রে আমাদের কিন্তু জড়তার ভ্রামক কি হবে, ভিন্ন ভিন্ন হবে। তার কারণ হচ্ছে ভর কেন্দ্র কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, সেন্টার অফ মাস চেঞ্জ হয়ে যায়। এখন কথা হলো খেয়াল করো, ফাঁপা গোলকের জন্য কি হবে, আর হচ্ছে আমাদের কি নিরেট গোলকের জন্য কি হবে। এই ফাঁপা গোলক হচ্ছে আমাদের যেমন ফুটবল বা ক্রিকেট বল, এগুলা ফুটবল আর ক্রিকেট বল, আর নিরেট গোলক হচ্ছে মার্বেল, মার্বেল। তো এই দুই ক্ষেত্রে আমাদের হচ্ছে জড়তার ভ্রামক কেমন হবে। তো খেয়াল করো, ধরো ফাঁপা গোলক, ফাঁপা গোলককে আমরা এইভাবে দিলাম এটা। এখন কথা হলে ফাঁপা গোলকের যদি সেন্টার বরাবর হচ্ছে আমাদের অক্ষ থাকে, সেন্টার বরাবর যদি কি থাকে, অক্ষ থাকে, তাহলে হচ্ছে আমাদের জড়তার ভ্রামক দাঁড়াবে হচ্ছে, আমাদের জড়তার ভ্রামক দাঁড়াবে হচ্ছে 2/3 m r²। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এম কি, এই গোলকের ভর ওই সবার ক্ষেত্রে কি সেম, আর আর হচ্ছে কি
ব্যাসার্ধ। আর তোমার যদি হচ্ছে মার্বেল মানে নিরেট গুলো, যদি নিরেট গুলো থাকে তাহলে হচ্ছে তোমার কিরকম হবে, এটা নিরেট গুলো হচ্ছে আমি এইভাবে দিয়ে দিলাম। তো এটার ক্ষেত্রে এটা এইভাবে দেওয়া যাবে না আসলে। আচ্ছা দাঁড়াও, আমি একটু সংশোধন করে আঁকাই। নিরেট গুলো আসলে এখানে আঁকানো পসিবল না, খেয়াল করো। তাহলে নিরেট গুলোটা হচ্ছে এরকম, ধরো আমরা ধরে নিলাম যে নিরেট গুলোটা হচ্ছে এরকম, এটা নিরেট গুলো, এটা হচ্ছে মার্বেল, এটারও যদি ধরো কি সেন্টার বরাবর যায় তাহলে হচ্ছে আমাদের জড়তার ভ্রামক দাঁড়াবে হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে 2/5 এম আর স্কয়ার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো এগুলো কিন্তু হচ্ছে বইতে দেওয়া আছে, বাট এইভাবে চিত্র দিয়ে এবং হচ্ছে প্রত্যেকটা পার্ট মানে প্রত্যেকটা আকৃতি এবং হচ্ছে অক্ষের অবস্থান একসাথে নাই। তো তুমি যদি এইটা দেখো তাহলে কিন্তু তোমার জন্য সহজ হবে আর কি। আচ্ছা, তাহলে আশা করি তুমি এই গোলকের বিষয়টা বুঝতে পারছো যে ফাঁপা গোলকের জন্য হচ্ছে তোমার কি, যে আই ইকুয়াল টু হচ্ছে 2/3 এম আর স্কয়ার, এবং হচ্ছে নিরেট গোলকের জন্য হচ্ছে আই ইকুয়াল টু 2/5। এখানে মাথায় রাখবা যে 2 কিন্তু হচ্ছে কমন উপরে, লবটা কি 2, আর হরটা হচ্ছে 3 যখন নিরেট সরি ফাঁপা, আর যখন নিরেট হচ্ছে তখন কত 5। তো নিরেট হলে সাধারণত বেশি হয় ভাগ, তো 5 বড় সংখ্যা, আর হচ্ছে ফাঁপা কম, তার মতো কত 3। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা আরেকটা দেখবো, 6 নাম্বার। ছয় হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার, তো সিলিন্ডারকে বাংলায় বলা হয় চং। চং, এটাকে অনেক নাম দেওয়া হয়, তো আমি দুইটা দিলাম সিলিন্ডার। তো সিলিন্ডার তো তোমরা জানো যে হচ্ছে ওই গ্যাসের যে বোতলগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি সিলিন্ডার আকৃতি আর কি। তো সিলিন্ডারে যদি হচ্ছে তোমার কি কেন্দ্র বরাবর কোন অক্ষ যায়, এবং এই সিলিন্ডারের ভর হচ্ছে এম, এবং হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে কি আর, তাহলে হচ্ছে আমাদের জড়তার ভ্রামক দাঁড়াবে হচ্ছে এম আর স্কয়ার বাই কত, এটা হচ্ছে আমাদের কি সিলিন্ডারের ক্ষেত্রে কি জড়তার ভ্রামক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখো এখানে কিন্তু যে এম আর স্কয়ার বাই 2, এম আর স্কয়ার 12 মানে বিভিন্ন জাস্ট হচ্ছে এই যে এম আর স্কয়ার আসবে, বাট এইগুলো স্পেসিফিক মনে রাখতে হবে যে এই শেপের জন্য এই এই বরাবর যদি অক্ষ থাকে তাহলে এইটাই হবে, এবং এটার পরিচয় হচ্ছে এখানে সিলিন্ডারের ভর এবং সিলিন্ডারে কি ব্যাসার্ধ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে এই যে রিং, রিং এর আলোচনা করছিলাম। তো রিং এর পাশে হচ্ছে আমরা আবার লিখছিলাম কি চাকা। এখন কথা হলো রিং এর মতো তো আর চাকা হয় না। তো সাধারণ চাকার ক্ষেত্রে এটা হলো 7 নম্বর। হ্যাঁ, 7 নম্বর হচ্ছে সাধারণ চাকা। সাধারণ চাকা মানে চাকা যেরকম হয় আর কি, সাধারণ চাকাটা যেরকম হয়। তো চাকার কিন্তু হচ্ছে ব্যাসার্ধ থাকে দুইটা। যেমন ধরো এই যে ধরো এই চাকাটাকে, তো চাকার এই যে এখানে হচ্ছে সেন্টার, তো এইগুলো হচ্ছে লোহার শিক লাগানো থাকে। আচ্ছা, তো সেই দিকে আমরা যাচ্ছি না, তাহলে এদিকে ভিতরের ব্যাসার্ধ হচ্ছে কি আর 1, এদিকে বাহিরের ব্যাসার্ধ কত আর 2, মানে বাহিরের স্তরের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কত আর 2, এবং হচ্ছে ভিতরের ব্যাসার্ধটা হচ্ছে কত আর 1। আর এখানে চাকার ভর হচ্ছে কত এম। তাহলে তোমার জড়তার ভ্রামক দাঁড়াবে হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে এম আর 1 স্কয়ার প্লাস কত আর 2 স্কয়ার ডিভাইডেড হচ্ছে কত 2। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এখন খেয়াল করো, আমরা আলোচনা করব হচ্ছে জড়তার ভ্রামকের দুটি উপপাদ্য। তো এইখানে প্রথম উপাদ্যটা হচ্ছে আমাদের কি লম্ব অক্ষ উপপাদ্য, আর দ্বিতীয়টা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো এইখানে নামের সাথে অনেকটা মিল আছে, তো আমরা একটু আলোচনা করি, খেয়াল করো। তো এইখানে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য যেটা সেটা নিয়ে একটু কথা বলি। যেমন ধরো তিনটা অক্ষ আছে, তো তিনটা পরস্পর কি লম্ব থাকে, তো এইখান থেকে হচ্ছে লম্ব অক্ষ বরাবর আসবে। তো কোনো বস্তুকে তুমি যদি হচ্ছে এক্স অক্ষ বরাবর রোটেট করো মানে ঘুরাও, তাহলে সেইখানে তুমি কি পাবা, একটা জড়তার ভ্রামক পাবা, সেটা হচ্ছে আই এক্স। আর এইখানে তুমি পাবা কত আই ওয়াই, এইখানে কত পাবা তুমি আই জেড পাবা। তো এরকম ভাবে তুমি যদি তিনটা বের করতে চাও তাহলে আলাদা আলাদা করে তিনটা বের করতে হবে। বাট মজার বিষয় হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য এটা বলে যে তুমি যদি দুইটা পাও,
যে কোনো দুইটা পাও তাহলে অপরটা তুমি হচ্ছে ইজিলি পেয়ে যাবা। সেটা হচ্ছে তোমার এখানে লম্ব অক্ষ উপপাদ্য বলা হয় যে এক্স অক্ষের সাথে জড়তার ভ্রামক এবং ওয়াই অক্ষের সাথে জড়তার ভ্রামকের সমষ্টি হচ্ছে কি আমাদের জেড অক্ষের সাথে জড়তার ভ্রামকের সমান। এটা হচ্ছে আমাদের কি লম্ব অক্ষ উপপাদ্য। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা তাহলে এটা আমাদের ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। খেয়াল করো, সমান্তরাল অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের বিষয় হচ্ছে, খেয়াল করো, সমান্তরাল অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যে সমান্তরাল। তো সমান্তরালটা কিভাবে আসছে আমি একটু বুঝাই বলি। যেমন ধরো এই হচ্ছে আমাদের একটা বস্তু, এই হচ্ছে আমাদের কি একটা বস্তু। তো এই বস্তুটার কিন্তু তুমি জড়তার ভ্রামক বের করতে পারবা। তো জড়তার ভ্রামক যদি বের করো, এটার যে ভর কেন্দ্র বরাবর যে জড়তার ভ্রামকটা আমরা পাবো সেটা হচ্ছে ধরো হচ্ছে আমাদের কত আইজি। মানে এই বস্তুটাকে যদি আমরা ভর কেন্দ্র বরাবর একটা অক্ষ নেই, সেটার সাপেক্ষে যদি ঘুরাই তাহলে জড়তার ভ্রামক কত পাবো আইজি। কিন্তু আমরা এই জড়তার ভ্রামক বের করবো না, এটার সমান্তরালে মানে ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল আরেকটা অক্ষ নিয়ে, তো সেই অক্ষের সাপেক্ষে তুমি যদি হচ্ছে জড়তার ভ্রামক বের করো, সেই ফর্মুলাটাই হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। যেমন ধরো এই অক্ষ থেকে ভর কেন্দ্র থেকে এইচ দূরে এবং হচ্ছে এই বস্তুটার ভর হচ্ছে কত এম, তাহলে হচ্ছে খেয়াল করো এই অক্ষের সাপেক্ষে যেমন হচ্ছে ধরো এবি, এবি আর এটা হচ্ছে কত সিডি। তো এবি এর সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা কত আইজি, কিন্তু সিডির সাপেক্ষে জড়তার ভ্রামক সেটা কিন্তু আমরা জানি না। তো সিডির সাপেক্ষে জড়তার ভ্রামক বলে হচ্ছে সমান্তরাল কি অক্ষ উপপাদ্য। কিরকম, যেমন আইসিডি যদি বের করতে চাও, আইসিডি হবে তোমার এই ভর কেন্দ্র বরাবর জড়তার ভ্রামক মানে আই এ বি প্লাস হচ্ছে এই বস্তুটার ভর এবং এই লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো এখানে তুমি যদি হচ্ছে আইসিডি লিখো তাহলে এখানে কি লিখবা আইজি প্লাস হচ্ছে কত এম এই স্কয়ার। মানে হচ্ছে এটা দিয়ে তুমি কতটুকু দূরে রাখতেছো, মানে এইচ হচ্ছে কি লম্ব দূরত্ব আর এম হচ্ছে কি তোমার ওই বস্তুটার ভর, মানে তোমার ভর কেন্দ্র থেকে কতটুকু দূরে আছে সেইটা জানলে তাহলে এই অক্ষের সাপেক্ষে তুমি কি জড়তার ভ্রামক বের করতে পারবা। তো এই ছিল হচ্ছে আমাদের ডে 4। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবো।